বন্ধুরা, আজ আমরা আলোচনা করব গ্যাসের গতিশক্তি ও স্বাধীনতার মাত্রা নিয়ে। তো আমরা সবাই গ্যাসের গতিশক্তির ফর্মুলা শিখে এসেছি। ফর্মুলাটা কী ছিল? ইকে ইকুয়াল টু 3/2 স্মল এন ক্যাপিটাল আর ক্যাপিটাল টি, যেখানে স্মল এন এর পরিচয় কী ছিল? গ্যাসের মোল পরিমাণ। ক্যাপিটাল আর এর পরিচয় ছিল মোলার গ্যাস ধ্রুবক, যেটা আমরা জানি 8.314। আর ক্যাপিটাল টি এর ভ্যালু কী ছিল? এটা ছিল আমাদের ক্যালভিনে প্রকাশিত তাপমাত্রার মান। তো আমরা এই যে গতিশক্তির ফর্মুলাতে শিখেছি, এটা তো আমরা সকল পরমাণুর জন্য বা সকল অণুর জন্য শিখেছি, রাইট? মানে যে কোনো গ্যাসের জন্য শিখেছি। বাট এক এক অণুর গঠন কিন্তু এক এক রকম। আবার এক এক অণুর গঠন যদি এক এক রকম হয়, তাহলে তার গতির প্রকৃতিও এক এক রকম হবে। তাহলে কিন্তু বোঝা গেল এই যে গতিশক্তির ফর্মুলাটা, এই গতিশক্তির ফর্মুলাটা কিন্তু এমন না যে তোমার এক পরমাণু গ্যাসের জন্য যা হওয়া উচিত দ্বিপরমাণু গ্যাসের জন্য তাই হওয়া উচিত, বরং এই ফর্মুলাটা কিন্তু চেঞ্জ হয়ে যাওয়া উচিত, রাইট? তো আমরা একটু ডিটেলসে যদি দেখতে চাই, ধরো এক পরমাণু গ্যাস কারা? যেই গ্যাসের একটা অণুতে একটা পরমাণু পাবে। সো এরকম একটা গ্যাসের অণু আমরা নিলাম। এই গ্যাসের অণুটার মধ্যে আমরা যদি দেখি কি কি ধরনের গতি তার মধ্যে থাকতে পারে, তার মধ্যে থাকতে পারে রৈখিক গতি, অর্থাৎ এক্স অক্ষ বরাবর সে যেতে পারে, ওয়াই অক্ষ বরাবর যেতে পারে, আবার জেড অক্ষ বরাবরও কিন্তু সে এরকম করে যাওয়া আসা করতে পারে। তো এই ধরনের গতির ফলে যে গতিশক্তিটা ডেভেলপ হয়, সেইগুলোর ফর্মুলা আমরা জানি। রৈখিক ক্ষেত্রে গতিশক্তির ফর্মুলা ছিল ½ mv²। কোথায় পড়ে এসেছি আমরা? নিউটনীয় বলবিদ্যা অধ্যায় পড়ে এসেছি। আবার যদি চিন্তা করি, এই যে এক পরমাণু গ্যাসের অণুটা আছে, এটা কিন্তু এরকম আবর্তন করতে পারে। এইখানে তোমরা বুঝতে পারছো সে যে আবর্তন করছে? তো এটা যদি না বুঝতে পারো, তাই আমি সাইডে একটা বাস্কেটবলের ফিগার দিয়েছি। মানে এই বাস্কেটবলটা ঠিক যেভাবে আবর্তন করছে, এই অণুটা ঠিক সেভাবে আবর্তন করছে। সো এটা ব্ল্যাক কালার দেখে হয়তো তোমাদের কারো বুঝতে অসুবিধা হতে পারে, তাই বাস্কেটবলের ফিগারটা কম্পেয়ার করার জন্য নিয়ে আসা। তো এখানে দেখো, এই আবর্তনের কারণে আমরা পড়ে এসেছি একটা গতিশক্তি ডেভেলপ হয়, আর ওই গতিশক্তির ভ্যালুটা কত? ½ I⍵²। যেখানে আই হচ্ছে এই যে এই অণুটা, এটার জড়তার ভ্রামক, আর ওমেগা হচ্ছে এই যে এই অণুটা আবর্তন করছে, যত কৌণিক বেগে আবর্তন করছে সেই কৌণিক বেগের মান। তো এখানে খেয়াল করে দেখো, এটা আমরা নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ে পড়ে এসেছিলাম। আবার একটা জিনিস পড়ে এসেছিলাম না, যে কোনো গোলক আকৃতির বস্তুর জন্য এই আই বা জড়তার ভ্রামকের ভ্যালুটা কি হয়? আই এর ভ্যালুটা হয় 2/5mr², রাইট? তো একটু চিন্তা করে যদি দেখি, অণুর ক্ষেত্রে বা পরমাণুর ক্ষেত্রে আমরা জানি আর অনেক ছোট, মানে ব্যাসার্ধটা যেটা সেটা অনেক ছোট। আবার ব্যাসার্ধ যদি ছোট হয়, আবার ভরও কিন্তু তার অনেক ছোট, রাইট? তার আকার আকৃতিগতভাবে আরও ছোট, আবার ভরও অনেক ছোট। তো আমরা যদি একটু দেখি, আই এর ভ্যালু আই ইকুয়াল টু 2/5mr² ছিল আমাদের। এম অনেক ছোট হওয়ার কারণে, আর অনেক ছোট হওয়ার কারণে আই এর ভ্যালুটা কিন্তু সিগনিফিক্যান্টভাবে অনেক কমে যাবে। অর্থাৎ এই অণুর ক্ষেত্রে আমরা যেই আইটা পাবো বা জড়তার ভ্রামকটা পাবো, সেটা অনেক অল্প হবে। আবার দেখতেই পাচ্ছ, আই যদি অল্প হয়, তাহলে ½ I⍵², এটার ভ্যালুটাও কিন্তু অনেক কমে যাবে। তো আমরা এক পরমাণু গ্যাসের অণু যেগুলো আছে, মানে এই যে এই গ্যাসের অণু যেটা একটা পরমাণু নিয়ে গঠিত, তাদের ক্ষেত্রে আসলে এই ½ I⍵² ভ্যালুটা নেগলেক্ট করা যায়, কারণ এইগুলো আর এম অনেক ছোট হয়। তার মানে এক পরমাণু গ্যাসের জন্য আমরা আবর্তন গতিটাকে উপেক্ষা করতে পারি, মানে এই গতিশক্তিটাকে কনসিডার না করলেও চলবে। বাট যেগুলো আমাদের একাধিক পরমাণু গ্যাস, অর্থাৎ দ্বিপরমাণু গ্যাস, মানে যেগুলোর ধরো একটা অণুর মধ্যে দুইটা পরমাণু তোমার থাকবে, আবার ত্রিপরমাণু গ্যাস যেগুলোতে একটা অণুর মধ্যে তিনটা পরমাণু থাকবে, সেগুলোর ক্ষেত্রে কি হবে? তো আমরা যদি একটু দেখে নেই সেগুলোর ক্ষেত্রে কি হয়। ধরো এখানে আমি নিয়ে এসেছি কি একটা দ্বিপরমাণুক অণু, অর্থাৎ একটা অণুর মধ্যে কয়টা পরমাণু আছে? দুইটা পরমাণু আছে, একটা বন্ডিং দ্বারা তারা আবদ্ধ আছে। তো এদের ক্ষেত্রে কিরকম গতি হতে পারে? আবর্তন গতি এরকম হতে পারে। তো এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমার ব্যাসার্ধটা কিন্তু আমার এই ক্ষেত্রে শুধু পরমাণুর ব্যাসার্ধ না, বরং এতটুকু ব্যাসার্ধ, রাইট? মানে তাদের মাঝখান থেকে যদি আমি চিন্তা করি, তাহলে ব্যাসার্ধটা কিন্তু একটা পরমাণুর ব্যাসার্ধের থেকে অনেকটা বেশি। আবার সে কিন্তু এইভাবেও আবর্তন করতে পারে। দেখো,
ডান পাশের ফিগারটা এখানে সে এইভাবে আবর্তন করছে, এখানেও কিন্তু দেখতেই পাচ্ছ এটার সাপেক্ষে যদি আমরা ব্যাসার্ধ চিন্তা করি, ব্যাসার্ধটা এখান থেকে এতটুকু হবে, রাইট? এখান থেকে একটার মাথা পর্যন্ত হবে। সো এই যে ব্যাসার্ধগুলো আছে, এই ব্যাসার্ধগুলো কিন্তু একটা পরমাণুর ব্যাসার্ধের তুলনায় বড় হয়। সো আমরা এই ক্ষেত্রে যেই আইটা পাবো সেই আইয়ের ভ্যালুটা কিন্তু অনেক বেশি হবে। আর তোমরা নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ে একটা ললিপপের ম্যাথ করেছিলে, আমি করিয়েছিলাম তোমাদের, সেখানে তোমরা দেখেছো এরকম টাইপের সিস্টেমগুলোর জন্য কিভাবে আসলে জড়তার ভ্রামক বের করা যায়। সো আমরা ওই ক্ষেত্রগুলোতে জড়তার ভ্রামকের ভ্যালুগুলো কিন্তু অনেক বেড়ে যায়, কারণ আমার এইটার জন্য জড়তার ভ্রামক বের করতে হতো, এটার জন্য করতে হতো, আবার দণ্ডটার জন্য বের করতে হতো। সো এইভাবে আমরা আসলে কাজগুলো করতাম। তো আমাদের এই ক্ষেত্রে দুইটা বল বা দুইটা অণু যে আছে তাদের জড়তার ভ্রামক নিয়ে যোগ করলে এই পুরো সিস্টেমটার জড়তার ভ্রামক কিন্তু অনেকটা বেশি হবে, মানে এক পরমাণু গ্যাসের অণুগুলোর চেয়ে অনেক বেশি হবে। তো এজন্য আমরা আর বেড়ে যাচ্ছে, আই বেড়ে যাচ্ছে, সেজন্য হাফ আই ওমেগা স্কয়ার, মানে দ্বিপরমাণু গ্যাসের জন্য যে আবর্তন গতিশক্তিটা, সেই গতিশক্তিটা কিন্তু আর উপেক্ষা করা যাবে না, অর্থাৎ এটাকেও কিন্তু কনসিডারেশনে রাখতে হবে। তার মানে বোঝা গেল এক পরমাণু গ্যাসের বেলায় রৈখিক গতি কনসিডার করি, আবর্তন গতি কনসিডার করি না। আর দ্বিপরমাণু গ্যাসের জন্য রৈখিক গতি তো কনসিডারেশনে আসবেই, এরা তো এমন না যে শুধু ঘুরতেই পারে, এরা ডানে বামে ওপরে নিচে সামনে পিছে অর্থাৎ 3 অক্ষ বরাবরই চলাচল করতে পারে, সাথে ঘুরতেও পারে। আর ওই ঘূর্ণনের ফলে গতিশক্তিটা উল্লেখযোগ্য গতিশক্তি, যেটাকে উপেক্ষা করা যায় না। তার মানে দ্বিপরমাণু গ্যাসের বেলায় রৈখিক গতি শক্তি কনসিডার করা হয়, আবার আবর্তন গতিশক্তিও কনসিডার করা হয়। তো এছাড়াও রৈখিক আর আবর্তন গতিশক্তি ছাড়াও আরেক ধরনের গতিশক্তি বা গতির উদ্ভব হতে পারে, সেটা হচ্ছে কম্পনজনিত। এটা তোমাদের জন্য একটু নতুন মনে হতে পারে, বাট জিনিসটা খুবই সিম্পল। আমি একটু দেখাই। এখানে একটা কি দেখতে পাচ্ছ? দ্বিপরমাণু গ্যাসের অণু দেখতে পাচ্ছ। এই অণুটা কিন্তু এমন হতে পারে যে দুই পাশ থেকে কোনোভাবে, যে কোনো কিছুর প্রভাবে চাপ প্রাপ্ত হয়ে সে এরকম সংকুচিত হয়ে যেতে পারে বন্ধন বরাবর, আবার কোনো কারণে সে প্রসারিত হয়ে যেয়ে এরকম হয়ে যেতে পারে। তো এখানে খেয়াল করো, সে যে দুই পাশ থেকে চেপে আসলো মানে একটা গতিপ্রাপ্ত হলো, আবার ভেতর থেকে আবার বাইরে চলে গেল মানে একটা গতিপ্রাপ্ত হলো। তার মানে এই যে সংকোচন আর প্রসারণ সে ঘটালো বন্ধন দৈর্ঘ্য বরাবর, এই সংকোচন প্রসারণ ঘটানোর কারণেও কিন্তু তার একটা গতিশক্তি ডেভেলপ হবে। এটাকে আমরা বলি কম্পনজনিত গতিশক্তি বা ভাইব্রেশন। তো আমরা দেখতে পেলাম কি অনেক ধরনের গতির রকম হতে পারে, আর স্বাধীনতার মাত্রা ঠিক সেই জিনিসটা নিয়েই ডিল করে। একটা গ্যাস অণু কত সংখ্যক গতি প্রাপ্ত হতে পারে, তাই ওই গ্যাস অণুটার স্বাধীনতার মাত্রা। এটাকে আমরা স্মল এফ দিয়ে প্রকাশ করি, কেননা এটার ইংলিশটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। সো আমরা এই ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা কয় উপায়ে হতে পারে সেটা দেখেছি। 3 উপায়ে হতে পারে। কীরকম? আমার হতে পারে রৈখিক, যেটা আমরা দেখেছিলাম 3টা অক্ষ বরাবর, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর হতে পারে। আবার দেখেছিলাম আমরা আবর্তনজনিত, যেটা হতে পারে আমার অনুভূমিক তলে বা উলম্ব তলে। তোমরা বলতে পারো ভাইয়া এই তল দুইটা ছাড়াও সে তো কোনাকুনিও ঘুরতে পারে। হ্যাঁ, কোনাকুনি ঘুরলেও ওই যে কোনাকুনি ঘুরলো এটাকে কিন্তু আমরা উপাংশ নিয়ে এই বরাবর একটা উপাংশ, এই বরাবর একটা উপাংশ নিয়ে আসতে পারবো। তাই আমরা বেসিক ঘূর্ণনের দিক বলতে কিন্তু অনুভূমিক তল আর উলম্ব তলই কনসিডার করব। তার মানে দেখা গেল আমার স্বাধীনতার মাত্রা প্রথমত 3 ধরনের হতে পারে, যেটার মধ্যে রৈখিক ক্ষেত্রে আমরা F=3 পাই, কারণ তার স্বাধীনতা আছে 3 দিকে যাওয়ার। আর আবর্তনের ক্ষেত্রে আমরা F=2 পাই, তার স্বাধীনতা আছে 2টা বেসিক দিকে যাওয়ার। আবার কম্পনজনিত ক্ষেত্রেও কিন্তু F= কত আসে? F= আসে 2। কেন? কারণ সে আইদার সংকুচিত হয়ে একটা গতিপ্রাপ্ত হতে পারে অথবা প্রসারিত হয়ে একটা গতিপ্রাপ্ত হতে পারে। তো আমরা দেখলাম যে এফ এর ভ্যালু কোন ধরনের গতির প্রকারের জন্য কতটা ভ্যালু ক্যারি করতে পারে। এখন আসবো একটা ইম্পর্টেন্ট আলোচনায়, যে আমরা তো দেখলাম যে এক পরমাণু গ্যাসের জন্য F=3 কনসিডার করা হয়, কারণ শুধু রৈখিক পার্টটা আলোচিত, বাট আবর্তন পার্টটা আলোচিত না। কারণ আমরা দেখেছি এম ছোট আর ছোট, তাই আবর্তনের অংশটা আমরা উপেক্ষা করে ফেলতে পারি। বাট দ্বিপরমাণু গ্যাসের বেলায় কিন্তু আবর্তনটা আবার আলোচনায় নিতে হয়। তার মানে আমার
এক পরমাণু গ্যাসের অণুগুলোর জন্য এই অংশটাই শুধু আসবে, অর্থাৎ F=3। আর দ্বিপরমাণু গ্যাসের জন্য F=3 তো আছেই, সাথে F=2ও আছে। আবার F=2 থাকবে কি থাকবে না সেটা আবার তাপমাত্রা নির্ভর। সো ওই আলোচনাগুলো আমরা কিভাবে বুঝবো? ধরো তোমার পরীক্ষা হলে প্রশ্ন আসলো, তো পরীক্ষা হলে প্রশ্ন আসলে তুমি এফ এর ভ্যালুটা কিভাবে যাচাই করবে আসলে কোন পরমাণুর জন্য কত, এক পরমাণু গ্যাসের জন্য কত, দ্বিপরমাণু গ্যাসের জন্য কত, ত্রিপরমাণু গ্যাসের জন্য কত, সেটার জন্য আমাদের একটা শর্টকাট ফর্মুলা আছে। অর্থাৎ আমরা তো এরকম রিয়েলাইজেশন করে ফিগার এঁকে এঁকে দেখে বোঝা সম্ভব না পরীক্ষা হলে। সো আমাদের একটা শর্টকাট ফর্মুলা আছে সেটার জন্য। তো সেই ফর্মুলাটা হচ্ছে আমার কি, F=3a - b। এই ফর্মুলাটা দিয়ে কী করা যায়, একটা গ্যাস কত পরমাণুক, ওই পরমাণুকের জন্য কত এফ এর ভ্যালু সেটা সরাসরি বের করে ফেলা যায়। একটু পরে আমরা এক্সাম্পল দেখব, ক্লিয়ার হয়ে যাবে। তো আগে জেনে নিই এ কাকে বলে আর বি কাকে বলে। এ হচ্ছে অণুতে পরমাণু সংখ্যা কত, অর্থাৎ এক পরমাণু গ্যাসের জন্য এ এর ভ্যালু 1, দ্বিপরমাণু গ্যাসের জন্য এ এর ভ্যালু 2, ত্রিপরমাণু গ্যাসের জন্য এ এর ভ্যালু হচ্ছে 3। আবার বি কি, বি হচ্ছে আমার এই যে অণুতে পরমাণুগুলো থাকবে তাদের মধ্যে কয়টা সম্পর্ক আছে, মানে কয়টা বন্ডিং আছে, আর এই সম্পর্কের সংখ্যাটা কত। সো আমরা চলো একটু এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জন্য আলোচনায় ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা টেবুলার ফর্মে এক্সাম্পলগুলো নিয়ে এসেছি। আমাদের গ্যাস হতে পারে আমাদের এইচএসসি আলোচনা পর্যন্ত মনো, ডাই, ট্রাইয়ের মধ্যে আবার দুইটা ভাগ হতে পারে, ট্রাই ক্লোজড, ট্রাই লিনিয়ার। এই কলামটা আমরা দেখলাম। এই কলামটার পরে সরাসরি চলে আসো লাস্টের কলামটাতে, মাঝখানের কলামগুলো একটু পরে দেখছি আমরা। তো মনোগুলো কোনটা, এইরকম হতে পারে এক পরমাণু গ্যাসের অণু। ডাই মানে দুইটা পরমাণু থাকবে একটা অণুতে। ট্রাই ক্লোজড যেটা, সেটা হচ্ছে তিনটা পরমাণু একটা অণুতে আর তারা এইভাবে আবদ্ধ থাকবে। আবার ট্রাই লিনিয়ার মানে সরলরৈখিক। এখানেও দেখো একটা অণুতে তিনটা পরমাণু, বাট তারা সরলরেখাভাবে থাকবে, সরলরৈখিকভাবে থাকবে। তো এই জিনিসগুলোর জন্য এ কয়টা, বি কয়টা, সেগুলো আমি লিখে রেখেছি। দেখো এ এখানে একটা, এ এখানে দুইটা, বি একটা, এখানে এ তিনটা, বিও তিনটা, এখানে এ তিনটা, বাট বি কয়টা, দুইটা। সো ফিগারগুলো যদি আমাদের ভালো করে মাথায় থাকে তাহলে কিন্তু আমাদের ম্যাথগুলো করা খুবই সহজ হয়ে যাবে। তো যাই হোক, এক্সাম্পলগুলো একটু মাথায় রাখবে। এক্সাম্পলগুলো সবারই জানার কথা। নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে এক পরমাণু গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসগুলো যাবে এখানে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এটা দ্বিপরমাণু গ্যাস। ওজোন ট্রাই বা ত্রিপরমাণু গ্যাস, বাট এটা কোন ধরনেরটা, ক্লোজড ধরনেরটা বা আবদ্ধ ধরনেরটা। আর কার্বন ডাইঅক্সাইড ও ত্রিপরমাণু গ্যাস, এটা হচ্ছে সরলরৈখিক ধরনেরটা। তো আমরা এইটা জানবো আর এইটা জানবো আর এগুলো জানবো ম্যাথের জন্য। সো এইটার সাথে এটা যদি জানা থাকে তাহলে তোমার এ আর বি কত এটা আর মুখস্থ করতে হয় না, ফিগার থেকেই জানা যায়। যেমন এখানে এ হচ্ছে একটা, কোনো বি নেই মানে কোনো বন্ডিং নেই, দ্যাট মিনস বি হচ্ছে 0। এটার জন্য এ হচ্ছে 2টা আর বি কয়টা, একটা। আবার এটার জন্য দেখো এ 3টা লিখলাম, আবার বি কয়টা, 3টা আছে, 3টা লিখলাম। এটার জন্য এ হচ্ছে 3টা, আবার বি কয়টা, বি হচ্ছে 2টা। তো এখন চলে আসবে আমরা ফর্মুলাতে। আমরা পড়েছি F=3a - b। সো তোমার ম্যাথে যদি এই প্রশ্নটা থাকে যে অক্সিজেন অণুর গতিশক্তি নির্ণয় করো, ওজোন অণুর গতিশক্তি নির্ণয় করো, তো তোমার এফটা বের করতে হবে। কেন বের করতে হবে এটা পরের স্লাইডে আসছে। সো এফটা বের করে কি আমরা পারবো না, জাস্ট ভ্যালুগুলো বসাই দিলেই হয়। দেখো 1 বসাই দিলা, বি এর জায়গায় 0 বসাই দিলা, তাহলে F=3 চলে আসে। আবার এখানে দেখো এফ এর জায়গায় এ এর জায়গায় 2 বসিয়ে দিলাম আর বি এর জায়গায় 1 বসিয়ে দিলাম, তাহলে হিসাব করবা, হিসাব করলে চলে আসবে F=5। তেমনি আমরা এফ এর ভ্যালুগুলো কিন্তু জেনে যাচ্ছি কার ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত। এটা দেখে কি বুঝতে পারবো, এটা দেখে বুঝতে পারবো তার শুধু রৈখিক দিকগুলো রয়েছে, অর্থাৎ রৈখিক বরাবর এসে যেতে পারে, যেটা আমরা একদম স্লাইডের শুরু থেকে দেখে এসেছিলাম তার গতি কয় ধরনের হতে পারে। আবার এটার ক্ষেত্রে দেখেছিলাম তার ক্ষেত্রে রৈখিকগুলো হতে পারে, প্লাস আবর্তনও হতে পারে, আবর্তন এইভাবে হতে পারে, আবার আবর্তন এইভাবে হতে পারে। সো এর জন্য এটার 3 + 2 মানে 5। সো আমরা এরকম করে ভ্যালুগুলো বের করে ফেলতে পারি আসলে। সো এই ভ্যালুগুলোই আসলে ম্যাথে লাগবে। সো ম্যাথের জন্য আবার একটা সূত্র ডেভেলপ করতে হবে আমাদের। এটা কোথা থেকে ডেভেলপ করব, আমরা যেই গতিশক্তির সূত্রটা শিখেছি সেটা থেকেই। সো আমরা গতিশক্তির একটা ফর্মুলা শিখে এসেছিলাম, সেটা কি 3/2 স্মল n ক্যাপিটাল R ক্যাপিটাল T। এই ফর্মুলাটা তো আমার n মোল গ্যাসের গতিশক্তি নির্ণয়ের জন্য ব্যবহৃত, রাইট? সো তোমাকে যদি বলতো 2 মোল গ্যাসের গতিশক্তি নির্ণয় করো, n এর জায়গায় 2 বসিয়ে এই ফর্মুলাটা দিয়ে গতিশক্তি বের করতে। কিন্তু তোমাকে যদি বলা হতো একটা অণুর জন্য গতিশক্তি নির্ণয় করো, একটা অণু মানে কি ক্যাপিটাল N = 1। সো ক্যাপিটাল N = যদি 1 হয় তাহলে স্মল n কত হবে বলো তো? ক্যাপিটাল N = 1 মানে স্মল n এর একটা সূত্র তোমরা জানো, ক্যাপিটাল N/N। সো একটা অণুর জন্য
মোল সংখ্যা কত সেটা আমরা বের করলাম। সো একটা অণু, দ্যাট মিনস ক্যাপিটাল এনের জায়গায় 1 বসিয়েছি, মোল সংখ্যা আমার আসলো 1/Na, Na মানে অ্যাভোগাড্রো সংখ্যা। তো আমরা এখন যেটা করব, আমরা গতিশক্তির ফর্মুলা বের করব একটা অণুর জন্য। সো এটা আমার n মোল অণুর জন্য গতিশক্তির ফর্মুলা, আর এটা হয়ে গেল আমার একটা অণুর জন্য গতিশক্তির ফর্মুলা। সো এই ফর্মুলাটাকে একটু মডিফাই করা যায় এবার এভাবে, আমরা R/Na আমরা পড়ে এসেছি, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, Na অ্যাভোগাড্রো ধ্রুবক, অ্যাভোগাড্রো সংখ্যা আর কি। সো R/Na এই দুটাকে যদি ভাগ করো তাহলে তুমি কি পেয়ে যাবে, তাহলে তুমি পেয়ে যাবে K মানে কি আমার বোল্টজম্যান ধ্রুবক। সো এটা কিন্তু আমরা পড়েছি, একটা পুরো আলাদা স্লাইড ছিল আমাদের K বা বোল্টজম্যান ধ্রুবক নিয়ে। সো অবশ্যই ওই ভিডিওটা তোমরা দেখে নিবে। সো R/Na এটা হচ্ছে কি আমার বোল্টজম্যান ধ্রুবক, এটা মুখস্থও রাখতে হয় না ইনফ্যাক্ট। কে এর মানটা বের করা যায় পরীক্ষা হলে, আর এর মান হচ্ছে 8.314, এটা মুখস্থ রাখবে। অ্যাভোগাড্রো সংখ্যা তো সবাই জানো, 6.02 × 10⁻23। এই দুইটা আলাদা করে মুখস্থ রাখলে, এই দুইটা ভাগ করলেই তুমি কে এর ভ্যালু পেয়ে যাবে। তো আমরা ফাইনালি এই যে E = 3/2 kT পেলাম, এটা আমার কি একটা অণুর জন্য গ্যাসের গতিশক্তির ফর্মুলা। সো এই যে এই ফর্মুলাটা আসলো, এই ফর্মুলাটা আসলে একটা এক পরমাণু গ্যাসের অণুর ক্ষেত্রে প্রযোজ্য। খেয়াল রাখতে হবে, আমরা যে এই ফর্মুলাগুলো পড়েছি, এই সবগুলো ফর্মুলা হচ্ছে বেসিক্যালি নিষ্ক্রিয় গ্যাসের মতন যে গ্যাসগুলো রয়েছে, অর্থাৎ এক পরমাণু অণু বিশিষ্ট যে গ্যাসগুলো রয়েছে তাদের জন্য গতিশক্তির ফর্মুলা। এগুলো বেসিক্যালি অক্সিজেন, হাইড্রোজেন সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করা উচিত না, বাট আমরা তাও মাঝে মাঝে ব্যবহার করি। কেননা আমাদের যে আমরা ঘূর্ণনজনিত গতি বা কম্পনজনিত গতি দেখেছি, সেগুলো আবার তাপমাত্রা নির্ভর। তো আমি বুঝিয়ে তোমাদের বলে দিব এই চ্যাপ্টারের মানে এই ভিডিওর শেষে যে কখন আসলে তোমরা এই জিনিসগুলো কনসিডার করে ম্যাথ করবে, আবার কখন কনসিডার না করে ম্যাথ করবে। তো যাই হোক, আমরা সূত্রটা ডেভেলপ করি আসো। তো এটা আমরা কি বললাম, এটা আসলে এক পরমাণু অণু বিশিষ্ট গ্যাসগুলোর ক্ষেত্রে প্রযোজ্য গতিশক্তির সূত্র। সো এই সূত্রটাকে মডিফাই করে আমরা যদি একাধিক পরমাণু অর্থাৎ দ্বিপরমাণু গ্যাস অণুবিশিষ্ট গ্যাসের জন্য গতিশক্তির সূত্র চাই, ত্রিপরমাণু অণুবিশিষ্ট গ্যাসের জন্য সূত্র চাই গতিশক্তি, তাহলে সূত্রটা হবে এরকম, Ek = F/2 kT। দেখো তো কি পরিবর্তন হয়েছে, এক পরমাণু গ্যাসের বেলায় F এর ভ্যালু ছিল 3। সো এই 3টা আসলে সেই স্মল f, মানে যেটাকে আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা বলতাম। সো এই 3 এর জায়গায় খালি f বসিয়ে দিলে। সো আমরা তো অলরেডি টেবিলে দেখে এসেছি দ্বিপরমাণু গ্যাসের বেলায় f এর ভ্যালু কত, সূত্র দিয়ে বের করেছিলাম। কত এসেছিল, 3a - b করে 5 এসেছিল। দ্যাট মিনস তোমাকে দ্বিপরমাণু গ্যাসের বেলায় একটা অণুর ক্ষেত্রে গতিশক্তি কত জানতে চাইলে তুমি f এর জায়গায় কত বসিয়ে দিবে, 5 বসিয়ে দিবে, k এর জায়গায় R/Na মানে এই ভ্যালুটা বসিয়ে দিবে, আর t এর জায়গায় ক্যালভিনে তাপমাত্রা বসিয়ে দিবে। তাহলেই কিন্তু তুমি পেয়ে যাবে দ্বিপরমাণু গ্যাসের জন্য একটা অণুর ক্ষেত্রে গতিশক্তি কত সেই ভ্যালুটা। সো চলো আমরা ম্যাথ করে ফেলি, তাহলে আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ম্যাথগুলো কেমন হয় সেটা আমি বলেছিলাম। দেখো এই ম্যাথটা, 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের একটি অণুর গড় গতিশক্তি কত। একটু খেয়াল করে দেখো, এই প্রশ্নটাই যদি আমাকে এইভাবে দেওয়া থাকতো যে অক্সিজেন কথাটা নাই, অক্সিজেন কথাটা ধরো নাই, আমি কেটে দিলাম, তাহলেও কিন্তু এই ম্যাথটা করা যেত। তাহলে তুমি কিভাবে করতে, আমি একটু রাফলি করে দেখাই। তাহলে তুমি যেটা করতে, Ek = বসাতে 3/2 স্মল n ক্যাপিটাল R ক্যাপিটাল T, আর এর পরের লাইনে কি লিখতে, এর পরের লাইনে লিখে = 3/2। আমি একটু ভিন্ন কালার ইউজ করি তোমাদের বোঝার সুবিধার জন্য। সো স্মল n এর জায়গায় ব্যবহার করবো কি ক্যাপিটাল N/Na, আবার ওইটাকে ব্ল্যাক কালার দিয়ে লিখি পরেরটা। তো এখানে আমি বসাবো RT, আর ক্যাপিটাল N এর জায়গায় আমরা কত বসাবো, যেহেতু আমার একটা অণুর জন্য বলেছে, যে একটা অণুর জন্য বলেছে তাই আমি ক্যাপিটাল N এর জায়গায় 1 বসাতাম, Na বা অ্যাভোগাড্রো সংখ্যার জায়গায় কত বসাতাম, 6.02 × 10⁻23 বসাতাম। আর এখানে তো আমার ক্যালভিন তাপমাত্রা বসাতে হবে। সো ক্যালভিন তাপমাত্রা কত, 120 ডিগ্রি সেলসিয়াস দেওয়া ছিল, 120 + 273 করে যেটা হিসাবে আসে সেই ভ্যালুটা বসাতাম 273 যোগ করার ফলে। তো বসালে আর এর ভ্যালু আবার 8.314 বসাতাম, তোমরা জানো। তাহলে আমরা ম্যাথটা করে ফেলতে পারতাম। তাহলে দেখো, অক্সিজেন নামটা কিন্তু থাকা না থাকা ম্যাটার করতো না, তাই না? অক্সিজেন নামটা না থাকলেও কিন্তু এই ম্যাথটা করে ফেলতে পারতাম। হ্যাঁ,
যেই সকল ম্যাথে এরকম নাম দেওয়া থাকবে গ্যাসের অণুগুলোর, যেমন এখানে ম্যাথের নাম দেওয়া, গ্যাসের নাম দেওয়া আছে অণুটার, সেই নামটা কি অক্সিজেন, তো সেই সকল ম্যাথেই তোমার আসলে স্বাধীনতার মাত্রাটাকে কনসিডার করতে হবে। যেগুলোতে নাম দেওয়া থাকবে না সেগুলোকে 3/2 স্মল এন ক্যাপিটাল আর ক্যাপিটাল টি দিয়ে করে ফেলবে, আর যে সকল ম্যাথে তোমার গ্যাসের অণুর নাম দেওয়া থাকবে সেগুলোর ক্ষেত্রে তোমার আসলে স্বাধীনতার মাত্রাটাকে কনসিডার করেই হিসাব করতে হবে। তো এই ক্ষেত্রে দেখো আমরা এখানে ক্যাপিটাল টি পাচ্ছি কত, 120 + 273 যেটা আসছে 393 কেলভিন। আবার এফ মানে স্বাধীনতার মাত্রা পাচ্ছি কত, 3a - b। আমরা এই জায়গাগুলোতে একটু খেয়াল রাখতে হবে, আমাদের গ্যাসের নামটা কি, অক্সিজেন, নাম দেখে বোঝা যাচ্ছে সে কি পরমাণুক, দ্বিপরমাণুক, তো আমরা ফিগার এঁকে ফেলবো, ফিগার এঁকে ফেললাম দ্বিপরমাণুক গ্যাসের জন্য। তো ফিগার থেকে দেখো এ কয়টা, 2টা, বি কয়টা, 1টা। সো আমরা বসিয়ে দিব। সো 3 × 2 - 1, দ্যাট মিনস আমার ভ্যালুটা হিসাব করে চলে আসছে 5। অনেকে মুখস্থও রাখে এই জিনিসটা, তো ফর্মুলা দিয়েও বের করা যায়। সো আমরা এফ পেয়ে গেলাম, এফ আমার চলে আসলো 5। সো আমরা এখন সূত্র চলে আসবো, ইকে = F/2 kT, একটা অণুর জন্য গ্যাসের গতিশক্তি নির্ণয়ের ফর্মুলা স্বাধীনতার মাত্রাকে কনসিডারেশনে রেখে। সো ইকে = F/2 kT। সো এফ এর ভ্যালু আমি বসাবো 5, কে এর ভ্যালু আমি জানি 1.38 × 10⁻³ সরাসরি মুখস্থ রাখতে পারো, বা R/N দিয়ে করতে পারো, মানে R/ অ্যাভোগাড্রো সংখ্যা, আর টি এর ভ্যালু তো দেওয়া আছে। সো সবগুলো ভ্যালু যদি আমরা বসাই তাহলে ইকে এর ভ্যালু আমরা পেয়ে যাব কত আসে, 1.35 × 10⁻20 জুল। অর্থাৎ এটাই হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের একটা অণুর গড় গতিশক্তি। আর এটা হচ্ছে স্বাধীনতার মাত্রাকে কনসিডার করে ফর্মুলাটা বের করা। খেয়াল রাখবে আমরা নাম দেওয়া থাকলেই এই এফটাকে কনসিডার করে বের করব। যদি নাম টাম না দেওয়া থাকতো তাহলে একটু আগে দেখিয়েছি কিভাবে করা দরকার ছিল। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।